মহাশ্বেতা দেবীর কাজ, তার জীবন, তার ভাবনা চিন্তা, এই সব নিয়েই আজ আমরা একটু গভীরে যাব। হ্যাঁ, আমাদের হাতে আছে তারই দেওয়া একটা সাক্ষাৎকারের কিছু অংশ। বইটার নাম কনভারসেশনস উইথ মহাশ্বেতা দেবী। ঠিক, আমরা বোঝার চেষ্টা করব কিভাবে তিনি একই সঙ্গে একজন বাঙালি আবার ভারতীয় লেখক হয়ে উঠলেন। সাহিত্য আর সমাজকর্ম এই দুটোকে তিনি কিভাবে দেখতেন, মানে মেলাতেন কিভাবে। আর ইতিহাস, ভাষা, এই বিষয়গুলো তার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল। লক্ষ্যটা হলো তার কাজের মূল সুরটা ধরা। শুরুতেই ওই বিষয়টা খুব ইন্টারেস্টিং, তাই না? যে আঞ্চলিক বিষয় নিয়েও একজন লেখক একেবারে সর্বভারতীয় হয়ে উঠতে পারেন যদি সমস্যাটার মূলে যেতে পারেন। যেমন ধরুন সামন্ততন্ত্র। ঠিক এই সূত্র ধরেই এগোয়। তিনি তো বলতেন নিজেকে বাঙালি লেখক, কিন্তু ভাবনাটা ছিল ভারতীয়। একদম, কারণ বিষয়গুলো দেখুন, ওই যে সামন্ততন্ত্র বা সামাজিক শোষণ, এটা তো শুধু বাংলার নয়, সারা ভারতেই তো ছিল, আছেও হয়তো। আছেই তো। রুদালি লেখাটার কথা ভাবুন, উনি দেখেছিলেন কলকাতা শ্মশানে, কিন্তু সেটা যখন লোকে পড়ল, তখন রাজস্থান, পাঞ্জাব, মহারাষ্ট্র সব জায়গার মানুষ বলল, এ তো আমাদের গল্প। এখানেই তো তার লেখার জোর, অঞ্চলের গণ্ডি পেরিয়ে যাওয়া। তার মানে পালামোর আদিবাসী জীবন বা ধরুন অরণ্যের অধিকার, এগুলো আসলে বৃহত্তর ভারতেরই কথা। অবশ্যই। আর অরণ্যের অধিকার যখন এলো, তখন তো ইতিহাসের প্রসঙ্গটা আসছেই। ইতিহাস তো তার লেখায় খুব বড় একটা জায়গা জুড়ে আছে। ভীষণ প্রিয় বিষয় ছিল। আর শুধু প্রিয় নয়, অসম্ভব পরিশ্রম করতেন রিসার্চের জন্য। হ্যাঁ, শুনেছি প্রচুর পড়াশোনা করতেন। উনি বলতেনও, পড়া থেকেও অভিজ্ঞতা সংগ্রহ করা যায়, শুধু তথ্য জোগাড় করা নয়। কিন্তু তাহলে ইতিহাস আর বর্তমান এই দুটোর মধ্যে একটা ব্রিজ তৈরি করতেন। যেমন ধরুন বিরসা মুন্ডার গল্পে ওই যে কবরের মৃতের পয়সা দিয়ে। হ্যাঁ, জীবিতের খাবার কেনার ঘটনা, এটা তো শুধু ইতিহাসে ঘটেনি, আজও ঘটতে পারে। জীবনের কঠিন বাস্তবটা। এই যে ইতিহাসের এত গভীরে যাওয়া, মানুষের জীবনের এই টান, এটাই কি তাকে ভাষার দিকেও এতটা মনোযোগী করেছিল? মনে হয় তো তাই। সাধারণ মানুষের ভাষা, তাঁতি, কামার, কুমোর, কলু, এদের মুখের শব্দ সাহিত্যে আনার কথা বলতেন। কেন, কি মনে হয়েছিল তার? তার পর্যবেক্ষণটা ছিল খুব সূক্ষ্ম। ভাবতেন যারা কায়িক শ্রম করে তাদের মুখের ভাষা, তাদের তৈরি করা শব্দ, এগুলো বাদ দিলে সাহিত্যটা কেমন যেন জীবন থেকে সরে যায়। হ্যাঁ, অনেকটা তাই। বলতেন বাংলা সাহিত্য শুধু শব্দ হারাচ্ছে না, জীবন থেকেই দূরে সরছে, রক্তশূন্য হয়ে পড়ছে। র্যাকটেল বলবেন। অ্যানিমিক। বাহ! হ্যাঁ, বলতেন প্রান্তিক মানুষের ভাষাটাকে জায়গা দিতে হবে, তবেই সাহিত্য বাঁচবে, ভাষাও বাঁচবে। সঠিক পরিভাষা ব্যবহার করতে হবে। আর এই যে মানুষের জীবনের সঙ্গে, মাটির সঙ্গে জুড়ে থাকা তার সমাজকর্মগুলো, মানে সাবার খেরিয়াদের নিয়ে সংগঠন করা বা বর্তিকা পত্রিকা চালানো। হ্যাঁ, বর্তিকা তো একেবারে তৃণমূল স্তরের সমস্যা নিয়েছিল। এই কাজগুলো কি লেখা থেকে আলাদা ছিল তার কাছে? না, মোটেই না। তার কাছে এগুলো একটাই জিনিস, একই দায়িত্ববোধ। লিখেছেন, আবার সেই মানুষেদের কাছে গেছেন, সংগঠিত করার চেষ্টা করেছেন, রিপোর্ট লিখেছেন। 1084 মায়ের প্রেক্ষাপটটা যেমন। ঠিক, নকশাল আন্দোলনের সেই সময়টা, কলকাতার অভিজ্ঞতা। নিজে সরাসরি যুক্ত ছিলেন না হয়তো, কিন্তু ওই সময়ে তরুণদের আদর্শবাদ, ওই আত্মত্যাগ তাকে নাড়া দিয়েছিল ভীষণভাবে। এই সবই তার লেখার উপাদান হয়েছে। আদিবাসীদের কাছে কেন যেতেন? বলতেন শিখতে, পাপ স্খলনের জন্য, শেখাতেন নয়। ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাগুলো তো নিশ্চয়ই, মানে 1943-এর মন্বন্তর দেখা, পরে বিজন ভট্টাচার্যের সঙ্গে সেই চরম দারিদ্র্য। অবশ্যই। মন্বন্তরের সময় ত্রাণ কাজ করেছেন, পরে কমিউনিস্ট পার্টির পত্রিকা পিপলস ওয়ার, জনযুদ্ধ, এগুলো বিক্রি করেছেন। সেই কারণে তো পোস্ট অফিসের চাকরিটাও চলে গিয়েছিল। হ্যাঁ, এই সব কিছুর মধ্যে দিয়ে সাধারণ মানুষের জীবনটাকে তো খুব কাছ থেকে দেখেছেন। এই কঠিন সময়গুলো, এগুলোই তাকে জীবনটাকে আরও ভালোভাবে বুঝতে শিখিয়েছে। আর সেটাই তো তার লেখায় এসেছে। লেখার প্রক্রিয়া নিয়েও কিন্তু বেশ সহজ ছিলেন। বলতেন ভালো লিখেছেন, মন্দও লিখেছেন, কিছু লেখা না লিখলেই হয়তো ভালো হতো। হ্যাঁ, খুব সৎ স্বীকারোক্তি। আবার বলতেন ওই প্রথম দিকের লেখাগুলো, বা হয়তো কখনো অর্থের প্রয়োজনে লেখা, সেগুলো তাকে লেখক হিসেবে তৈরি হতে সাহায্য করেছে, প্রস্তুতির মতো আর কি। এবং শুধু নিজের লেখা বা বাংলা সাহিত্য নয়, অন্য ভাষার লেখকদের প্রতিও তো খুব শ্রদ্ধাশীল ছিলেন। অবশ্যই।
কন্নড় লেখক বিবেক সানভাগ, মালয়ালাম লেখক আনন্দ পেল্লাই, বশির, ওড়িয়া গোপীনাথ মোহান্তি, হিন্দি মনু ভান্ডারী এদের কথা বলতেন। রুশ সাহিত্য তো টলস্টয়, গোর্কি। হ্যাঁ, আদান প্রদানের উপর জোর দিতেন। তবে আমার মনে হয় তার সবচেয়ে বেশি শ্রদ্ধা ছিল সাধারণ মানুষের প্রতি, যারা অসাধারণ কাজ করেছেন। একদম। কংসারী হালদার, কর্মে সোরেন এদের মতো রাজনৈতিক কর্মী, বাবা আমটে বা ধরুন দশরথ মাঝি, মঙ্গল সোরেন, সাগর সবর এদের নামোল্লেখ করে বলতেন, মানুষকে অবিশ্বাস করার মতো এখনও কিছু ঘটেনি। ঠিক তাই। তাহলে সব মিলিয়ে যদি দেখি, মহাশ্বেতা দেবীর জীবন আর কাজ, সেটা সাহিত্য, ইতিহাস, সমাজকর্ম আর একেবারে প্রান্তিক মানুষের জীবনের একটা অদ্ভুত মিশেল। অনন্য মিশ্রণ। আর ওই যে বললেন, স্থানীয় হয়েও সর্বভারতীয়, কারণ তিনি মানুষের অস্তিত্বের মূল সমস্যাগুলো নিয়ে কথা বলেছেন। এটাই হয়তো তার মূল শক্তি, অতীতকে বোঝা, বর্তমানে লড়াই করা, মানুষের পাশে থাকা আর লেখকের দায়বদ্ধতা, এই তিনটে জিনিসকে তিনি আলাদা করে দেখেননি, একদম অবিচ্ছেদ্য মনে করতেন। আচ্ছা, মহাশ্বেতা দেবী তো লেখা আর সমাজকর্মকে একই নৈতিক দায়িত্বের অংশ হিসেবে দেখতেন। আজকের দিনে দাঁড়িয়ে এই ভাবনাটা আমাদের কি বলে? মানে এই যে সামাজিক বাস্তবতা, তার মুখোমুখি হওয়ার জন্য শিল্পের কি কোনো ভূমিকা আছে, বা হয়তো বাধ্যবাধকতা? শিল্পের কি দরকার আছে তার নিজের জগৎ থেকে বেরিয়ে এসে বৃহত্তর জীবনের সঙ্গে জুড়ে যাওয়ার? হ্যাঁ, এই প্রশ্নগুলো হয়তো আজকের আলোচনা শেষে আমরা ভাবতে পারি।